ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে হত্যায় জাসদ গণবাহিনীর দায় স্বীকার। চলন্ত বাসে ডাকাতি এবং নারীর শ্লীলতাহানির ঘটনায় ৩ জন গ্রেপ্তার। থমকে আছে পাহাড়ি নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম। এটা নিউজ দেখছেন, দেশের খবরের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ক্ষমতায় গেলে আগে দেশ পুনর্গঠন করবে বিএনপি, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোরে বিএনপির জেলা সম্মেলনের প্রথম অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন দেয়া। দ্রুত সম্ভব এই সরকার সেটা করবেন বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমরা ৩১ দফার একটি পরিকল্পনা দিয়েছি রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য। যে রাজনীতি করলে দেশ থেকে পালাতে হয় সেই রাজনীতি ঘৃণা করে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লক্ষ্মীপুরে দলটির গণজামায়াতে এই মন্তব্য করেন তিনি। এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। আসুন এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয়, ফাঁসির রশিতে ঝুললেও যেন সম্মানের হয়, ফাঁসির পাতাটনের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয়, আবু সাইদের মতো বুক পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয়। ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যার পর খুদে বার্তা পাঠিয়ে দায় স্বীকার করেছে ঘাতক। নিজেকে দাবি করছে জাসদ গণবাহিনীর নেতা বলে। শুক্রবার মধ্যরাতে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান, রাতে উপজেলার রামচন্দ্রপুর শ্মশান মাঠ এলাকায় গুলির শব্দ শুনতে পান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মৃতদেহ উদ্ধার করে। নিহত ৩ জনের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হরিণাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের আবু হানিফ ওরফে হানিফ আলী এবং তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন হোসেন। এর মধ্যে হানিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। নিহত 3 জনই সন্ত্রাসী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পরপরই একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে খুদে বার্তায় নিজেকে জাসদ গণবাহিনীর নেতা কালু দাবি করে ওই 3 জনকে হত্যার দায় স্বীকার করে একজন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি এবং নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সংবাদ সম্মেলন করে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত 17 ফেব্রুয়ারি রাতে রাজশাহীগামী একটি চলন্ত বাসে ডাকাতি এবং নারী যাত্রীদের শ্লীলতাহানি করে এক দল দুর্বৃত্ত। এই ঘটনায় মিডিয়াতে প্রচার হবার পর দেশ জুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার 3 দিন পর শুক্রবার ভোরে বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানায় অজ্ঞাত 8-9 জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর দুর্বৃত্তদের ধরতে অভিযানে নামে পুলিশ। থমকে আছে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশু শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষা। প্রশিক্ষিত শিক্ষক না থাকায় এবং ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত না করায় পুরোপুরি সুফল পাচ্ছে না চাকমা, মারমা এবং ত্রিপুরা শিশুরা। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার শিক্ষা পরিস্থিতি জানিয়েছেন খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদ। দেখব ডেস্ক রিপোর্টে। দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষালাভের সুযোগ করে দিতে প্রণয়ন করা হয় পাঠ্যপুস্তক। 2017 সালে প্রাক প্রাথমিক এবং পর্যায়ক্রমে 3য় শ্রেণী পর্যন্ত চাকমা, মারমা ও ত্রিপুরা এবং সমতলের সাদ্রি ও গারো শিশুরা তাদের ভাষায় বই পেয়েছে, কিন্তু তা পড়তে পারছে না শিশুরা।
প্রশিক্ষিত শিক্ষক ও ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত না থাকায় মুখ থুবড়ে পড়ে আছে এ কার্যক্রম। বই পেয়েছি কিন্তু পড়তে পাই না। আমি ত্রিপুরা ভাষার বই পড়তে চাই। আমরা চাকমা ভাষায় পড়তে চাই। মাতৃভাষা প্রশিক্ষণ না থাকার কারণে আমরা শিক্ষার্থীদের পড়াতে পারছি না। ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রাথমিক শিক্ষাকে এমন দায়সারা অবস্থা থেকে রক্ষায় প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ এবং প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্তির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছে। এটার মূল কারণটা হচ্ছে আমাদের যারা প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট টিচার এবং অফিসারদের কাছে কোনো ধরনের দিক নির্দেশনা এখনো পর্যন্ত নাই। মূলত শিক্ষকদের প্রশিক্ষণের জন্য দক্ষ প্রশিক্ষক না থাকায় এমন অচল অবস্থা বলছেন কর্মকর্তারা। দক্ষ কোনো প্রশিক্ষক পাওয়া যাচ্ছে না, যেটা আমি মনে করছি হয়তো একজন দুইজন জানে, তারা যারা জানতো তারা অনেকে চাকরি থেকে রিটায়ারমেন্টে চলে গেছে। যেভাবে শিক্ষা হয়তো ওইভাবে প্রশিক্ষণ শিক্ষকদেরকে আমরা এখনো দিতে পারি নাই। প্রশিক্ষণের ম্যানুয়াল তৈরি হচ্ছে, আমরা অধিদপ্তরে এই বিষয়ে আলোচনা করেছি, অবহিত করেছি, শীঘ্রই প্রশিক্ষণ হবে। রক্ষা পাক এবং সমুজ্জ্বল হোক সকল জাতিগোষ্ঠীর ভাষা ও বর্ণমালা। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো একটি বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় বাসের চালক এবং সুপারভাইজার নিহত। বান্দরবানে রাবার বাগানের শ্রমিক অপহরণে জড়িত 4 জন গ্রেপ্তার। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। রমজান শুরু হওয়ার আর মাত্র 1 সপ্তাহ বাকি। এর মধ্যে বাড়তে শুরু করেছে নিত্য পণ্যের দাম। বাজারে বোতলজাত সয়াবিন তেলও মিলছে না। বিক্রেতারা বলছেন দাম আরও বাড়তে পারে। উদ্বিগ্ন ক্রেতারা চাইছেন বাজারে কঠোর নজরদারি। আমাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন বাজার খোঁজ নিয়ে জানিয়েছেন বাজার পরিস্থিতি। দেখব ডেস্ক রিপোর্ট। রমজানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। বিশেষ করে তেল নিয়ে চলছে কারসাজি। 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল ক্রেতাদের কিনতে হচ্ছে 950 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন ডিস্ট্রিবিউটররা সিন্ডিকেট করে তেলের দাম বাড়িয়েছে। অন্যদিকে ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা বুটের দামও গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে বেড়েছে অন্তত 5 টাকা করে। তেল তো বাজার সংকট একদম। তেলের তো আর পেঁয়াজ তো একটু আগে একটু কম। তেলের দাম তো এটা চূড়ান্ত বাড়ছে, এটা বলার বাইরে। বরিশালে মাছ, মুরগি, ডিম, ছোলা, চিরা ও গুড় সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় রয়েছে। তবে চালের দাম কেজি প্রতি বেড়েছে 5 থেকে 6 টাকা। সংকট রয়েছে সয়াবিন তেলেও। জেলা প্রশাসক ও ভোক্তা অধিকার অধিদপ্তর নিয়মিত বাজার মনিটরিং না করায় এমন অবস্থা বলে অভিযোগ ক্রেতাদের। বাজারে মনিটরিং করে তাহলে মোটামুটি আরো একটু নিয়ন্ত্রণে আসে। আগে কমা ছিল, এখন একটু 2-10-20 টাকা বেশি। তেল তো পাওয়া যায় না, কোম্পানি তেল নাই, তাই তো মুখ করে আবার তেলের লোকে দিবে আটা। একই অবস্থা ময়মনসিংহের বাজারগুলোতে। ব্যাপক সংকট সয়াবিন তেলের। রমজানে বাজারকে সিন্ডিকেট মুক্ত করার দাবি ক্রেতাদের। রমজান উপলক্ষে যাতে না বাড়ে সেই দিকে সরকারের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি আমরা। রমজানের আগে বগুড়ার সুপার মলগুলোতে শতকরা 5% ভ্যাট কমিয়ে দেয়ায় ন্যায্য দামে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। যেসব পণ্যের দাম বাজারে অনেক বেশি, সেই পণ্যগুলো সুপার মল থেকে কিনছেন ক্রেতারা। যদি দাম কমে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা, কারণ ওগুলো তো প্রত্যেক দিন লাগতেছে। এখানে দাম কিন্তু বাইরের থেকে রিজনেবল প্রাইসে দেওয়া হয়, আমরা এটাই দেখি সবসময়। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গোপালগঞ্জের কাশিয়ানীর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চালক এবং সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে সোহাগ পরিবহনের একটি বাসকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে আরও একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আহত হন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক এবং সুপারভাইজার সহ 12 জন। আহতদের কাশিয়ানী হাসপাতালে নেওয়া হলে সেখানে বাসের ড্রাইভার মন্টু শেখ এবং সুপারভাইজার আরিফ হোসেনের মৃত্যু হয়।
বান্দরবানে রাবার বাগানের শ্রমিক অপহরণে জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লামা এবং নাইক্ষ্যংছড়ির বিভিন্ন জায়গায় গত 3 দিন টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার জানান, থানচি উপজেলার রেমাখুরি এলাকায় সীমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলায় জ্যাকসন ত্রিপুরা এবং তার ভাই প্রশান্ত ত্রিপুরা এবং লামার গজালিয়ার জয়ন্ত ত্রিপুরা নামে 4 অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। লামা উপজেলার সরই ফাঁসিয়াখালী এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এলাকায় গত 1 মাসে 4টি অপহরণের ঘটনায় রাবার বাগান এবং তামাক চাষের সাথে জড়িত 40 জনেরও বেশি শ্রমিক অপহরণের শিকার হন। পরে তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে সন্ত্রাসীরা। এরপর থেকে অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। গত 15-16 ফেব্রুয়ারিতে ফাঁসিয়াখালীতে যে 25 জন অপহরণ এবং তার পরবর্তীতে মুক্তিপণের বিষয় ছিল, সেটা আমরা তদন্ত করতে যে এই ঘটনার সাথে জড়িত 4 জনকে আমরা গ্রেপ্তার করি এবং এরপরে আমরা মুক্তিপণ এবং অপহরণের ঘটনায় একটি মামলা হয়। দেশের খবরে নিচ্ছে আরো একবার বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত দেশের খবরে। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত 85টি পরিবারের মাঝে নতুন বাড়ি হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। দুপুরে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শহরের খায়রুল আনোয়ার পেয়ারু জিনোসিয়ামে ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোর মাঝে নবনির্মিত বাড়িগুলো হস্তান্তর করেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। এ সময় ফেনীর জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্যার্তদের পুনর্বাসনে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানার উদ্যোগে এই পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করে নৌবাহিনী। এবারে বইমেলার খবর জানাবো বাংলা লিংকের সৌজন্যে। অমর একুশে বইমেলার 22তম দিন আজ মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী জাহিদ হোসেন, যোগ দিচ্ছে তার সঙ্গে। জাহিদ, 22তম দিনে এই বিকেল গড়াবার মুহূর্তে মেলায় ভিড় কেমন লক্ষ্য করছেন? আজ নতুন করে আর কটি বই এসেছে মেলায়, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। জাহিদ। তাসফিয়া, মেলার 22তম দিন আজ এবং মেলার শেষ সপ্তাহের প্রথম দিনও বটে এবং একই সঙ্গে আজ যেহেতু শনিবার, সাপ্তাহিক ছুটির দিনও চলছে। কাজে এই সবগুলো উপলক্ষ যখন একসঙ্গে মিলেমিশে একাকার, ঠিক তখনই বইমেলা প্রাঙ্গণে পাঠক, লেখক এবং যারা প্রকাশক আছেন তাদের উপস্থিতি, তাদের সরগরম পথ চলায় আজকে বইমেলা প্রাঙ্গণ বেশ উৎসবমুখর পরিবেশ ধারণ করেছে। এবং যদিও আজ বইমেলা শুরু হয়েছে মূলত সকাল 11টা থেকেই, তবে বেশি পরিমাণে ভিড় লক্ষণীয় হয়েছে দুপুরের পর থেকেই এবং 3টার পর থেকেই মূলত এই মেলা প্রাঙ্গণে যেই পাঠক সমাবেশ ঘটেছে, যেই লেখক সমাবেশ ঘটেছে, যে ক্রেতা দর্শনার্থী সমাবেশ ঘটেছে, সেটি বসন্তের শুরু সপ্তাহে বেশ মনোরম এক দৃশ্য। এবং আজ কিন্তু আকাশে একটা বাসন্তী আবহাওয়ার মধ্যেও মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, যে কারণে মেঘের ঘন ঘটা থাকার কারণে পরিবেশটাও বেশ শান্তশিষ্ট, যে কারণে বাসন্তী এই পরিবেশের মধ্যে ভিন্ন এক আবহ নিয়ে এসেছে এই মেঘমল্লার দৃশ্যটি। কাজেই সার্বিক পরিস্থিতি এমনটাই যে বইমেলায় একটি রমরমা অবস্থা যেমন আছে, একই সঙ্গে শান্তশিষ্ট পরিস্থিতি বিরাজ করছে। লেখকরা যেমন এসে শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছেন, পাঠকদেরকে সময় দেওয়ার জন্য পাঠকরাও চেষ্টা করছেন বইমেলার শেষ সপ্তাহে এসে তাদের পছন্দের বইগুলোকে সংগ্রহ করে ঘরে নিয়ে যাওয়ার জন্য। এবং যদিও যেটি বলছিলাম, শিশু প্রহরে আমি অবস্থান করছি এবং এই প্রহরে মূলত শিশুদের আনাগোনায় বেশি থাকে, তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে শিশুদের পাশাপাশি শিশুদের বাবা মায়েরাও আছেন, ভাই বোনেরাও আছেন। কাজেই এই শিশু চত্বর কিন্তু শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদেরও দখলে এবং তারাও বেশ উচ্ছ্বাস উদ্দীপনা নিয়েই এই শিশু প্রহরে বা শিশু চত্বরে তারা ঘুরছেন, ফিরছেন, বই কিনছেন, আনন্দ উল্লাস করছেন। তাসফিয়া, পরবর্তী বুলেটিনে বইমেলার যে আবহাওয়া, যে বইমেলার যে এই সরগরম পরিস্থিতি, বইমেলার যে কেনা বেচা, সবকিছু নিয়ে জানাতে আবারও যুক্ত হব। আপাতত আমার কাছে এই পর্যন্তই। দিন বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। দর্শক, বইমেলার 22তম দিনের খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মী জাহিদ হোসেন, যুক্ত হয়েছিলেন মেলা প্রাঙ্গণ থেকে। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার।
ক্ষমতায় গেলে আগে দেশ পুনর্গঠন করবে বিএনপি, বললেন তারেক রহমান। ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে হত্যায় জাসদ গণবাহিনীর দায় স্বীকার। চলন্ত বাসে ডাকাতি এবং নারীর শ্লীলতাহানির ঘটনায় 3 জন গ্রেপ্তার। থমকে আছে পাহাড়ি নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম। গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় বাসের চালক এবং সুপারভাইজার নিহত। এবং বান্দরবানে রাবার বাগানের শ্রমিক অপহরণে জড়িত 4 জন গ্রেপ্তার। এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়ে এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। সাথে থাকার জন্য